হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি, আমি ভালো আছি। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, জি শোনা স্যার। যাচ্ছে। আচ্ছা, সরি, তোমাদের আজকেও একটু দেরি হয়ে গেলো। আমাদের এই আজকে যে মিটিংটা হচ্ছে এটা আমাদের রিকারিং মিটিং হিসাবে আমরা নিচ্ছি। তোমাদের একই লিঙ্ক, আজকে যে লিঙ্কটা পেয়েছো মানে গতকালকে, ওই একই লিঙ্ক তোমাদের আগামী যতদিন ক্লাস হবে ওই একটা লিঙ্কে কাজ করবে আর কি। তো এই সেটিংসটা করার জন্য মাঝখানে আবার ওয়েটিং রুম চালু হয়ে গেছিল, তোমরা ওয়েটিং এ ছিলে আর কি। ও, এখনো কিছু আছে, সবাইকে আমি অ্যাডমিট করে নিচ্ছি। এরপরে আর ওয়েটিং রুম থাকবে না, এটা যারা আসবে যে কোনো সময় আসতে পারবে আর কি। সবাই কি জয়েন হয়েছে? আর তিনজন মনে হয় বাকি। আচ্ছা, তাহলে আমাদের যেটা পড়ছিলাম, আজকে আমাদের কম্পাউন্ড পেন্ডুলাম পড়ার কথা। সিম্পল পেন্ডুলাম আমরা জানি। সিম্পল পেন্ডুলাম কি জিনিস তোমরা কি জানো? কারো মনে আছে? সিম্পল পেন্ডুলাম কাকে বলে কারো মনে আছে কি? সমস্যা নাই, ভুল হতে পারে, যে কেউ একজন বলো। হ্যালো, সিম্পল পেন্ডুলাম কাকে বলে কেউ কি বলতে পারবে কিনা? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো। স্যার, কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে খুবই ক্ষুদ্র মানের একটা ভর যদি ঝুলিয়ে দেওয়া হয় একটা নির্দিষ্ট কোণে। না, ঠিক হলো না যে। আর কেউ? তারপর তোমাকে ধন্যবাদ, তুমি সাহস করে বলেছো আর কি, এই জন্য। যাক, আমাদের সিম্পল পেন্ডুলাম হচ্ছে যদি কোনো একটা, মানে তুমি যেটা বলছো সেটা কাছাকাছি গেছে, কোনো একটা ঝুলন বিন্দু থেকে যদি একটা ভর ঝুলিয়ে দাও এবং সেটা যদি মুক্তভাবে চলাচল করতে পারে, এবং যে ভরটা ঝুলাবা সেটা যেটা দিয়ে ঝুলানো হচ্ছে তার থেকে, মানে ওই সুতার ভরের থেকে এর ভরটা অনেক বেশি হবে, মানে সুতার ভরটা হবে নগণ্য। যে সুতা দিয়ে ঝুলানো হবে সেটা হবে পাকবিহীন, অসম্প্রসারণশীল, তাই না? এইসব প্রপার্টি গুলো ছিল আর কি। আর এটা যদি মুক্তভাবে চলাচল করতে পারে কোনো ধরনের বাধা ছাড়াই, তখন আমরা এটা বলি যে সিম্পল পেন্ডুলাম বা সরল দোলক। এটা তোমরা জানো। এই যে এই ছবিতে তোমরা ছবি দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে ডান দিকে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে সরল দোলক। আর এই ছবিটার বামে যে ছবিগুলো এখানে দেখছো, একটা ওই যে দোলনা বা এখানে ঘড়ি ঘড়ি যে একটা পেন্ডুলাম থাকে, এই ধরনের পেন্ডুলাম গুলা এটাকে বলা হয় কম্পাউন্ড পেন্ডুলাম। তাহলে পেন্ডুলাম আমরা দুই রকম বলছি, একটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম আর একটা কম্পাউন্ড পেন্ডুলাম। তো কম্পাউন্ড পেন্ডুলাম কোনগুলা? আমাদের সিম্পল পেন্ডুলামের যে সংজ্ঞা, এটা নামে সিম্পল আছে, সাধারণ বা সরল দোলক কথাটা আছে, তবে এটা অতটা সহজ না আর কি, অতটা সিম্পলও না। কিন্তু কম্পাউন্ড পেন্ডুলাম যদি হয়, কম্পাউন্ড পেন্ডুলামটার নামটা যদিও কম্পাউন্ড, কিন্তু আসলে এটা অনেক সহজ আর কি, এটা পাওয়াটা খুবই সহজ। কম্পাউন্ড পেন্ডুলাম মানে হলো যে যে কোনো একটা বডিকে যদি তুমি ঝুলিয়ে দাও এবং সেটা যদি মুক্তভাবে চলাচল, মানে দুলতে পারে আর কি, এটাকে আমরা বলি কম্পাউন্ড পেন্ডুলাম। যেমন যে কোনো বডি হতে পারে, ধরো তুমি এখানে সেই যেখানে যেটা ইয়েতে দেখছো, ছবিতে যেটা দেখছো, এখানে ঘড়িতে যে পেন্ডুলামটা এখানে দুলতে দেখা যায়, যে ডানে বামে যাচ্ছে প্রতি 1 সেকেন্ডে, এটা দুইবার এরকম ভাবে ঘুরে আসছে, তাই না? তো এটা একটা কম্পাউন্ড পেন্ডুলাম। দোলনাতে একটা বাচ্চা এরকম দোল খাচ্ছে, এটাও একটা কম্পাউন্ড পেন্ডুলাম ধরতে পারি। তো কম্পাউন্ড পেন্ডুলাম মূলত এটাই, যে যে কোনো বডি যেটা, হ্যাঁ অবশ্যই সেটা মাসিভ একটা বডি হবে এবং সেটা যেটা মুক্তভাবে চলাচল করতে পারে, এটাকে আমরা বলি কম্পাউন্ড পেন্ডুলাম। আচ্ছা, তোমরা কি এখনো ঢোকার সময় এই ওয়েটিং রুম দেখাচ্ছে? কয়েকজন সম্ভবত এখন ওয়েটিং রুমের মধ্যে পড়েছে, এখন আর পড়ার কথা না যদিও। আচ্ছা, যাও, আমরা এরপরে শুরু করি। তো কম্পাউন্ড পেন্ডুলামের সাহায্যে আমরা কি করতে পারি? আমাদের সিম্পল পেন্ডুলাম দিয়ে আমরা যেগুলো করতাম, যে কোনো একটা স্থানের তার অভিকর্ষ ত্বরণ কত, মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কত, এটা আমরা বের করি।
তো এই একই কাজটা এটা দিয়েও করা যাবে, এটা আরেকটু নিখুঁত ভাবে হবে, কারণ কম্পাউন্ড সিম্পল পেন্ডুলাম দিয়ে আমরা যেটা করতাম এটা অতটা সিম্পলও ছিল না, এবং তার মানে যে কন্ডিশন গুলো ছিল সেই কন্ডিশন গুলো ফুলফিল করা খুবই কঠিন আর কি। কারণ তুমি এমন কোনো ভর পাবা না যেটার আয়তন নেগলিজিবল হবে কিন্তু তার ভর থাকবে। ভর অনেক কিন্তু আয়তন নেগলিজিবল, এমন কোনো বডি আমরা সেভাবে পাই না। আবার এমন কোনো সুতাও তুমি বাস্তবে পাবা না যেটা কিনা পাকবিহীন, অসম্প্রসারণশীল, মানে এটাকে যতই টানো বড় হবে না একটু, বা এটাতে কোনো পাক থাকবে না, বা এটা ঘুরবে না, এমন কোনো সুতাও বাস্তবে পাওয়া যাবে না। তারপরে কথা হলো যে এই ববটা যখন ঘুরছে বা এখানে যখন অসিলেট করছে, তখন এর বাতাসের মধ্যে দিয়ে দুলছে, বাতাসের এখানে একটা ফ্রিকশন এখানে কাজ করবে বাতাসের সাথে। তারপর বাতাসের বয়ান্সি এখানে থাকে, আরো অন্যান্য অনেক প্রবলেম এখানে থাকে। সেটা থেকে আমাদের মোট কথা হলো যে অ্যাকুরেটলি এটা বিচার করা যায় না আর কি এই সিম্পল পেন্ডুলাম দিয়ে। তো যেহেতু এখানে এতখানি রেস্ট্রিকশন এখানে আছে, আমরা কম্পাউন্ড পেন্ডুলাম যদি ব্যবহার করি তাহলে যে কোনো বডি যে কোনো শেপের হতে পারে, যে কোনো ধরনের হতে পারে, সেটাকে ঝুলিয়ে দিলে সে যদি মুক্তভাবে চলাচল করতে পারে সেটা আমরা কম্পাউন্ড পেন্ডুলাম বলি। তাহলে এই কন্ডিশন অনুযায়ী আমরা সহজে এর জি এর ভ্যালু, মানে আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, এই ভ্যালুটা আমরা মেজার করতে পারি আর কি। তো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন তাহলে আমরা এখানে কিভাবে মেজার করব, এটাই আমাদের আজকে দেখার বিষয়। আমরা কম্পাউন্ড পেন্ডুলাম যখন আমরা বের করব, এটার যে একটা টাইম পিরিয়ড থাকে, মানে পেন্ডুলাম মানে হলো এটা অসিলেট করবে, আর অসিলেট করছে বা অসিলেশন আছে মানে হলো সেখানে একটা টাইম পিরিয়ড বা তোমার পর্যায়কাল থাকবে। তো সেই পর্যায়কালের ভ্যালু যদি টি হয়, টি ইকুয়ালস টু 2 পাই √i/m/gl, এটা লেখা যায় একটা কম্পাউন্ড পেন্ডুলামের জন্য। এই পর্যায়কালের ভ্যালু এটা লেখা যায়। এখন এটা কিভাবে লেখা যায় এটা আমরা আগেও ব্যবহার করেছি কিন্তু কোনো প্রমাণ করিনি, আজকে এইটারই প্রমাণ আমাদের করতে হবে যে টি ইকুয়ালস টু 2 পাই √i/mgl, এটা যে লেখা যায় এটা আমরা কিভাবে লিখতে পারি, এটা প্রতিপাদন আজকে করতে হবে। এখানে প্যারামিটার গুলো সম্পর্কে আমরা একটু জানি। টিটা হচ্ছে আমাদের যেটা বললাম টাইম পিরিয়ড বা পর্যায়কাল, 2 পাই তো কনস্ট্যান্ট, আই হচ্ছে এটা মোমেন্ট অফ ইনার্সিয়া, আই হচ্ছে কম্পাউন্ড পেন্ডুলামের মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তার ভ্রামক, আর এম হচ্ছে কম্পাউন্ড পেন্ডুলামের সম্পূর্ণ ভর, জি হচ্ছে ওই স্থানের অভিকর্ষ ত্বরণ, আর এল হচ্ছে কম্পাউন্ড পেন্ডুলামের দৈর্ঘ্য। এখন কম্পাউন্ড পেন্ডুলামের দৈর্ঘ্য বলতে আবার এখানে একটা কথা আছে। কম্পাউন্ড পেন্ডুলাম দৈর্ঘ্য মানে একদম এটা যদি একটা, মানে এখানে যে ছবিটা দেখছো এটা আরবিটারি শেপের যে কোনো একটা অবজেক্ট এখানে নেওয়া হয়েছে, এটা বা এটা, এটার যে দৈর্ঘ্য সেটা মানে কিন্তু একদম এই শেষ মাথা থেকে শুরু এতখানি দৈর্ঘ্য, কিন্তু এটার দৈর্ঘ্য এল না। এই এল মানে হলো যে পয়েন্ট থেকে আমরা ঝুলিয়েছি কম্পাউন্ড পেন্ডুলামটাকে, ওই পয়েন্ট থেকে এটার যে সেন্টার অফ অসিলেশন আছে, ওই সেন্টার অফ অসিলেশন পর্যন্ত দূরত্ব। সেন্টার অফ সাসপেনশন থেকে সেন্টার অফ অসিলেশন। তো সেন্টার অফ সাসপেনশন মানে এটা তোমরা এখন বুঝবা যে সেন্টার অফ সাসপেনশন মানে হলো আমরা যেখান থেকে ঝুলিয়েছি বা ঝুলন বিন্দু। আর সেন্টার অফ অসিলেশন মানে হলো যে পয়েন্টে আমরা এটা অসিলেশনটা ধরতে পারি বা এটার ইকুইভ্যালেন্ট একটা সিম্পল পেন্ডুলাম আমরা কল্পনা করতে পারি। ওই সিম্পল পেন্ডুলামটা যে পজিশন পর্যন্ত মানে যাবে আর কি, যে দূরত্ব পর্যন্ত যাবে, ওইটুকু দূরত্বের লেন্থ হলো আমাদের মূলত এল। এটা নিয়ে আমরা সামনে আরো আলোচনা করব। আপাতত এই যে এই প্যারামিটার গুলোর মধ্যে এল ছাড়া এই মোমেন্ট অফ ইনার্সিয়া, জি, এম, টি, এগুলো সবগুলো তোমরা বুঝতে পারছো কিনা বা জড়তার ভ্রামক সম্পর্কে তোমাদের মনে আছে কিনা? যদি ক্লিয়ার ধারণা না থাকে এখনই বলো, আমরা এটা নিয়ে আরেকটু আলোচনা করবো না হয়, তারপরে সামনে আগাবো। জড়তার ভ্রামক, স্যার জড়তার ভ্রামকটা একটু আলোচনা করেন স্যার। জড়তার ভ্রামক আলোচনা করবো, আচ্ছা। জড়তার ভ্রামক মানে হলো তোমার একটা ছবি নিতে হলে, এটা যদি আলোচনা করতে হয়, আমি তো ভাবতাম যে তোমরা এটা জানো আর কি, এই কারণে ছবি নিই নাই। তো এটা একটা ছবি তাহলে ইনসার্ট করি। আচ্ছা, তাহলে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়াটা আগে দেখে আসি এখানে, তারপরে আমরা সামনে আগাবো।
আচ্ছা, ছবিটা কি তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ার? হালকা ঝাপসা মনে হচ্ছে। হালকা একটু ঝাপসা হচ্ছে, এটা একটু ঝাপসা হবে কারণ আমাদের এই ছবিটাই ক্লিয়ার পেলাম না, একটু ঝাপসা ছবি আর কি এটা। তো যা হোক, আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা একটা যে কোনো একটা বস্তু, মনে করো আরবিট্রারি শেপের, ছবিটা এরকম ভাবে যেটা দেখছো, এটা যে কোনো একটা শেপের একটা আরবিট্রারি বস্তু। এটার মধ্যে আমরা বিভিন্ন পার্টিকেল M1 M2 M3 এরকম ভাবে ধরতে পারি। তো ওই বস্তুটা মনে করো একটা অ্যাক্সিস বরাবর ঘুরছে। আচ্ছা, এটার থেকে একটু ভালো ছবি দেখি, এটা আসলে ঝাপসা, তোমরা বুঝতে পারবে না এটা। আচ্ছা, এবার মনে হয় আগের থেকে একটু ক্লিয়ার না? এবার সম্ভবত আগের থেকে একটু ক্লিয়ার। হ্যাঁ স্যার। তো এখন দেখো, আমরা যে বস্তুটা এখানে দেখছি, এটা হচ্ছে আমাদের আরবিট্রারি শেপের যে কোনো একটা বস্তু। এটা এই এবি অ্যাক্সিসের রেসপেক্টে এভাবে ঘুরতে পারে, এবি অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরতে পারে। তার মানে হলো আমরা বস্তুটা দেখাতে পারি এরকম ভাবে, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস, এর চারি সাইডে বস্তুটা এরকম ভাবে ঘুরতে পারে। ধরো আমাদের এই, এটা হচ্ছে আমাদের সেই আরবিট্রারি শেপের যে কোনো একটা বস্তু, এটা এর রেসপেক্টে এরকম ভাবে ঘুরতে পারে। তো এইভাবে যদি ঘুরে, তাহলে এটার রোটেশনাল ডাইনামিক্স আমরা এটার যে তোমার যে আহ, কতখানি কণিক সরণ হলো, কণিক বেগ কত, কণিক ত্বরণ কত, টর্ক কত, এইসব টার্ম গুলো আমরা নিয়ে আসতে পারি। তো আমরা কিছু প্যারামিটার লিখি আমরা গতির সময়তে, সেটা হচ্ছে সব প্রথমে ধরো যে আমরা লিখি সরণ, এস দিয়ে প্রকাশ করি, তাই না? তো এস কে আমরা এখানে লিখি হলো থিটা, এস কে আমরা লিখবো হলো তোমার থিটা দিয়ে। তারপরে আমরা লিখি হলো ভেলোসিটি ভি, এই ভি কে আমরা এখানে লিখবো হলো ওমেগা দিয়ে। ভি কে আমরা কণিক গতির জন্য লিখি হলো ওমেগা। তারপরে আমরা যখন লিখি হলো ত্বরণ এ, এই এ কে আমরা এখানে কণিক গতির জন্য লিখি কি, কে কে বলতে পারবা? কণিক গতির জন্য ত্বরণকে আমরা কি লিখি? কণিক ত্বরণ, আলফা। যেটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। ঠিক একই রকম ভাবে আমরা রৈখিক গতির জন্য যেটাকে ভর লিখি এম, ওই ভরের জায়গাতে এখানে হচ্ছে আমাদের, আচ্ছা ক্যাপিটাল হয়ে গেছে, এটা সরি, জড়তার ভ্রামক। এটা এটা এম স্মল দিয়ে আমরা প্রকাশ করি সচরাচর, এটা এ দিয়ে। তো এটা আমরা যেটা লিখি সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া আই। তারপরে এখানে যেটাকে আমরা ফোর্স এফ লিখি, সেটা কণিক গতির জন্য আমরা এটাকে লিখি হলো টর্ক। টর্কের সিম্বল তোমরা জানো, টর্ক কি দিয়ে প্রকাশ করি আমরা? টাও। টাও দিয়ে। এই তো, এই হচ্ছে আমাদের প্যারামিটার গুলো। তাহলে আমাদের যেটা এই দিকের বাম দিকে যে প্যারামিটার গুলো, এটা হচ্ছে আমাদের রৈখিক গতির জন্য, আর ডান দিকের প্যারামিটার গুলো হচ্ছে আমাদের কৌণিক গতির জন্য। তো আমাদের এই যে এখন যেটা আমরা বলছি সেটা হচ্ছে ভর নিয়ে কথা। আমাদের যেটা রৈখিক গতির জন্য যেটা ভরের যে ধারণাটা আমরা জানি, যে যদি ভর বেশি হয় এটাকে মুভ করানো কঠিন, আবার যদি একবার মুভ হয়ে যায়, মুভ করতে থাকে, এটাকে থামানো কঠিন। ঠিক একই রকম ভাবে মোমেন্ট অফ ইনার্সিয়া কৌণিক গতির জন্য একই রকম কথা। যদি কোনো একটা বস্তুকে তুমি ঘোরাতে চাও, তাহলে এটা যদি মোমেন্ট অফ ইনার্সিয়া বেশি হয়, তাহলে এটাকে ঘোরাতে গেলে তোমাকে বেশি টর্ক বা বেশি বল প্রয়োগ করতে হবে। আর একবার যদি এটা ঘুরে যায়, তাহলে এটাকে থামার জন্য তোমাকে আবারও বেশি পরিমাণ বল প্রয়োজন হবে আর কি, যদি এটা যদি মোমেন্ট অফ ইনার্সিয়া যদি বেশি হয়। আর যদি মোমেন্ট অফ ইনার্সিয়া কম হয়, তাহলে এটাকে সহজেই ঘোরাতে পারবে, আবার সহজেই থামাতে পারবে। এটা হচ্ছে এমনি ফিজিক্যাল ধারণা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া সম্পর্কে। এবং মোমেন্ট অফ ইনার্সিয়ার যে আহ, তোমার যে গাণিতিক যে সংজ্ঞা, সেটা যদি বলতে হয়, তাহলে এটার জন্য বলবো যে যে কোনো একটা ভর, মানে এরকম ভাবে যদি একটা বস্তু থাকে যেটার ভরের যে পার্টিকেল গুলা, মাস পার্টিকেল গুলা এরকম ভাবে M1 M2 M3 Mn এন সংখ্যক যদি এরকম পার্টিকেল থাকে, এবং প্রত্যেকটা পার্টিকেলের যে দূরত্ব এই ঘূর্ণন অক্ষ থেকে, M1 এর যে দূরত্ব সেটা মনে করো R1, M2 এর দূরত্ব R2, এরকম ভাবে Mn পার্টিকেলের দূরত্ব যদি Rn হয়, তাহলে এর যে মোমেন্ট অফ ইনার্সিয়া হবে সেটা হচ্ছে এই ভর এবং দূরত্বের বর্গের যোগফলগুলোর মানে যোগফলগুলো আর কি, গুণফলগুলোর যোগফল। তার মানে হলো তোমার এখানে টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া যদি বলো আই, তাহলে আই ইকুয়ালস টু হবে
এম, এটা ইকুয়েশন লিখতে হবে আবার, দাঁড়াও ইকুয়েশন লিখি তাহলে। তাহলে এটা হবে এম, এম অন, তারপরে আমাদের এটা ছিল পার্টিকেল ডিস্টেন্স আর এবং তার উপরে স্কোয়ার, তাহলে সরি, আচ্ছা যাও, তাহলে এখানে স্কোয়ার কম্পিউটার ইকুয়েশন লেখা খুব ঝামেলার আর কি, অনেক সময় লাগে। এই তো, তাহলে এখন এই তো ইকুয়েশনটা হলো, এখন দেখো তোমরা বুঝতে পারছো কিনা। তাহলে আমাদের যে মোমেন্ট অফ ইনার্সিয়া হবে আই, আই ইকুয়ালস টু হবে তাহলে তোমার এই যে প্রথম পার্টিকুলার ভর গণিত এটা ঘূর্ণন হতে দূরত্বের স্কোয়ার যোগ দ্বিতীয় পার্টিকুলার ভর গণিত ওই পার্টিকেলের দূরত্বের স্কোয়ার যোগ, এরকম ভাবে সবগুলো পার্টিকেলকে যদি তুমি দূরত্ব নিয়ে মানে ভরের সাথে দূরত্বের স্কোয়ার যদি গুণ করো এবং সবগুলোকে যদি এভাবে যোগ করা হয় তাহলে যা দাঁড়াবে এটাকে আমরা বলি এর মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তার ভ্রামক। বুঝছো কি? তো এই হচ্ছে আমাদের জড়তার ভ্রামক যে কোনো একটা পার্টিকেলের। তো জড়তার ভ্রামকের এমনি ফিজিক্যাল মিনিং যদি আমরা জানতে চাই বা বুঝতে চাই তাহলে আমরা বলবো যে এটাকে কোনো একটা বস্তুকে ঘোরাতে গেলে এটা সহজ হবে না মানে কঠিন হবে ঘোরানো, এটার একটা প্যারামিটার হচ্ছে এই মোমেন্ট অফ ইনার্সিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়া যদি কম হয় এটা ঘোরানো সহজ, মোমেন্ট অফ ইনার্সিয়া যদি বেশি হয় তাহলে এটাকে ঘোরানো কঠিন। আবার একই রকম ভাবে একবার ঘুরে গেলে পরে সেটাকে থামানো কঠিন বা সহজ, যেটা যেটা হয় আর কি ওরকমই হবে। বুঝতে পারলা কি তোমরা মোমেন্ট অফ ইনার্সিয়া সম্পর্কে, নাকি আর কনফিউশন আছে? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে আমাদের এই আইটা হচ্ছে তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া এই ইয়াটার কম্পাউন্ড পেন্ডুলামটার। তাহলে কম্পাউন্ড পেন্ডুলাম যখন ঘুরছে এটা কিন্তু একদম ঘুরে সম্পূর্ণ অক্ষ বরাবর এখন আসছে না। ঘড়িটা যদি দেখো তাহলে দেখবো যে এরকম ভাবে একবার বামে যাচ্ছে একবার ডানে যাচ্ছে, এরকম ভাবে অসিলেট করে। তার মানে এটা যদি কমপ্লিট পাথ ফুলফিল করতো তাহলে একদম ঘুরে এইভাবে এখানে আসতো। এটা কিন্তু সম্পূর্ণ ঘুরে আসেনি, কিন্তু যেহেতু এটার মোশনটা লিনিয়ার না, কারণ এটা ঘুরে কিন্তু একদম এই পর্যন্ত সরাসরি এদিকে আসেনি, এটা একটু ঘুরে উপরের দিকে যায়, এটাও একটু ঘুরে উপরের দিকে যায়, তার মানে এখানে একটা সেন্টার আছে, ওর রেসপেক্টে এটা অসিলেট করছে এরকম ভাবে। তাহলে এই মোশনটাও আমরা এই সার্কুলার মোশনের মাধ্যমে এটা প্রকাশ করতে পারি এবং তার জন্য আমরা একটা মোমেন্ট অফ ইনার্সিয়া পাবো। যেখানে ঘোরার ব্যাপার আছে, ঘুরছে ঘুরবে বা ঘোরানো যাবে এমন কোনো ব্যাপার আছে, সেখানে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া ব্যাপারটা চলে আসবে। তাহলে এর জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া আছে, এমনকি এই সিম্পল পেন্ডুলামের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া আছে। তো যাই হোক, আমরা এরপরে তাহলে এটাকে ডিরাইভ করি এই ইকুয়েশনটা, যে টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু পাই রুট ওভার আই বাই এমজিএল। এটা কিভাবে আসলো এটা আমাদের ডিরাইভ করতে হবে আর কি। এটা আমরা এখন ডিরাইভ করি। তাহলে আমরা একটা সিম্পল পেন্ডুলাম সরি একটা কম্পাউন্ড পেন্ডুলাম ধরে নিই, যে কম্পাউন্ড পেন্ডুলামের মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে আই। একটা কম্পাউন্ড পেন্ডুলাম আরবিটারি যে কোনো একটা শেপের এবং এটা মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা ধরে নিয়েছি আই, এবং এটার যে লেন্থ, এই লেন্থ হচ্ছে এল। এখন এই লেন্থ মানে হলো তোমার যে এই যে ডিস্টেন্স অফ সেন্টার অফ কি বলে এটাকে, পয়েন্ট অফ সাসপেনশন আর সেন্টার অফ গ্র্যাভিটি, এই দুটার মধ্যকার দূরত্ব, এটাকে আমরা বলছি হলো এল। এল মানে হলো তোমার যে এটা যে কোনো একটা অবজেক্ট যদি হয় আরবিট্রারি শেপের, এর জন্য একটা সেন্টার অফ গ্র্যাভিটি থাকে। তোমার সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ মাস এটা সম্পর্কে আগে আলোচনা করেছি, মনে আছে না ভুলে গেছো? সেন্টার অফ গ্র্যাভিটি মানে ছিল যে যে কোনো একটা বডি তার টোটাল যে ওয়েট এটা এই বডির অভ্যন্তরে কোনো একটা বিন্দু দিয়ে কাজ করে। তো ওই বিন্দুটাকে আমরা বলি এর সেন্টার অফ গ্র্যাভিটি। তার মানে তুমি ওই সেন্টার অফ গ্র্যাভিটি বরাবর যদি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করতে পারো তাহলে এটা লিনিয়ার মোশনে চলবে, এটাতে কোনো টর্ক তৈরি হবে না। বুঝছো কি, কথাটা একটু জটিল। আমরা যদি সেন্টার অফ গ্র্যাভিটি বরাবর মানে এটা যদি সেন্টার অফ গ্র্যাভিটি যদি এখানে হয়, আমরা যদি এই সেন্টার অফ গ্র্যাভিটি লাইন বরাবর যদি একটা ফোর্স একে অ্যাপ্লাই করতে পারি তাহলে এটাতে কোনো ধরনের রোটেশনাল মোশন বা এটার জন্য সার্কুলার মোশন তৈরি হবে না, এটা একটা লিনিয়ার মোশনে চলবে। এটা যদি ফিজিক্যালি বুঝতে চাই তাহলে এটা এরকম বিষয়টা। তো যাক, তাহলে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি আর পয়েন্ট অফ সাসপেনশন মানে যে পয়েন্ট থেকে এই বডিটা ঝোলানো হচ্ছে সেই পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব,
এটাকে আমরা বলি এর লেন্থ, মানে লেন্থ বলি আর কি, কম্পাউন্ড পেন্ডুলামের লেন্থ। আর মাসটা হচ্ছে টোটাল পেন্ডুলামটার যে মাস, এটাকে আমরা বলি হলো এম, কম্পাউন্ড পেন্ডুলামের মাস। বুঝছো কি? তাহলে এই পয়েন্ট অফ সাসপেনশনের বাইরেও কিন্তু এর মাস পার্টিকেল আছে। এটা একটা দেখার বিষয় যে কম্পাউন্ড পেন্ডুলাম যেটা আমরা ধরেছি আরবিট্রারি যে কোনো শেপের হতে পারে, এটার পয়েন্ট অফ সাসপেনশনের বাইরেও কিছু মাস থাকছে, এখানে কিন্তু মাস আছে, এটা একটু দেখার বিষয়। তো এটাই যদি অবস্থা হয়, আমরা মনে করো যে এই সিম্পল পেন্ডুলাম, কম্পাউন্ড পেন্ডুলামটা যখন আমরা নর্মাল পজিশনে রাখবো, এই নর্মাল পজিশনে এটার যে পয়েন্ট অফ সাসপেনশন যেটা এটা হয়, তাহলে এই বরাবর যেটা একটা ভার্টিক্যাল লাইন টানি, তাহলে এর সেন্টার অফ গ্র্যাভিটি সবসময় ওই ভার্টিক্যাল লাইনের উপরেই থাকবে। এটা হচ্ছে তার নর্মাল পজিশন। কারণ আমরা জানি সেন্টার অফ গ্র্যাভিটির সঙ্গে হচ্ছে এটা, যে পয়েন্ট দিয়ে তার টোটাল ওয়েট ক্যারি করে আর কি। আমরা যদি এরকম ভাবে একটা স্টেপলারকে ঝুলাই দিই, তাহলে এটা যে সেন্টার অফ গ্র্যাভিটি আমরা যদি এভাবে রাখি, কিন্তু এটা কিন্তু আরবিটার যে কোনো শেপে থাকছে না, এটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসে। তাহলে এটা সেন্টার অফ গ্র্যাভিটি, এটার থেকে যদি একদম আহ পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি একটা লাইন টানা হতো, তাহলে ওই লাইনের উপরে অবশ্যই সেন্টার অফ গ্র্যাভিটি পড়বে। তাহলে ওই লজিকে আমরা বলতে পারি এটার যে ইকুইলিব্রিয়াম পজিশন, এটা মানে হলো আমরা ওই সেন্টার অফ পয়েন্ট অফ অসিলেশন আর সেন্টার অফ গ্র্যাভিটি, আমাদের পৃথিবীর কেন্দ্র, এই তিনটে একই লাইনে থাকবে আর কি। এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন। এখন এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমরা যদি এই কম্পাউন্ড পেন্ডুলামটাকে একটু সরিয়ে নিয়ে এই পর্যন্ত যদি একটু সরিয়ে নিয়ে আসি, মানে মনে করে এটা তার নর্মাল পজিশন, আমরা এটাকে সরিয়ে নিয়ে একটু বামে সরালাম, একটু ডিসপ্লেসড করলাম, তাহলে কি হবে? আবার আগের অবস্থায় ফিরে আসতে যাচ্ছে, এই যে আবার আগের অবস্থায় চলে যেতে চাচ্ছে। ঠিক একই ঘটনা এখানেও ঘটবে। যদি এটাকে একটু সরিয়ে নাও, তাহলে এটা এই পর্যন্ত আসলো, এটা আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার একটা চেষ্টা করবে। এখন যে ফিরে যাওয়ার যে চেষ্টা করছে, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ধরো এখানে যখন আছে এই এই ফিগারটাই, আমরা যদি এখানে একটু দেখি বাম দিকে ফিগারটাই, এখানে দেখো যে এই পয়েন্টটা হচ্ছে তার সেন্টার অফ গ্র্যাভিটি। আমরা এখানে সি মানে হলো এটা সেন্টার অফ গ্র্যাভিটি। এই সেন্টার অফ গ্র্যাভিটি তার যে টোটাল ওয়েট এমজি, এটা এই বরাবর মানে কাজ করছে। এমজিটা একদম পৃথিবী কেন্দ্রের দিকে কাজ করছে। এখন এটা যখন এই পজিশন পর্যন্ত নিয়ে আসলাম, এখানেও তার সেন্টার অফ গ্র্যাভিটি এটা, তার মানে এখানেও তার এমজি এই নিচের দিকে কাজ করবে পৃথিবীর কেন্দ্র বরাবর। তো এই পজিশনে যখন আসলো, এখানে এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যে ফোর্সটা, মানে এই এমজি ওয়েট যেটা নিচে কাজ করছে, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তোমরা এটা জানো, আগেও করেছো। এই দুই ভাগের একটা ভাগ হলো এই দিক বরাবর, যেটা কিনা এমজি কস থিটা, আর একটা হচ্ছে এটার সাথে পারপেন্ডিকুলারলি এই দিক বরাবর, যেটা হচ্ছে এমজি সাইন থিটা। একটা হচ্ছে এমজি কস থিটা, আর একটা হচ্ছে এমজি সাইন থিটা। বুঝতে পারছো কি এটা ভাগটা কেন হলো, এমজি কস থিটা এমজি সাইন থিটা? জি স্যার। আচ্ছা, তাহলে এমজি কস থিটা এটা, এমজি সাইন থিটা এটা। এখন আমরা এই যে, হ্যাঁ সরি, ও আচ্ছা, এখানে এমজি এল না, এটা এমজি সাইন থিটা। এটা হচ্ছে এমজি সাইন থিটা, তাহলে এডি বরাবর এটা কাজ করছে। এখন কোন ফোর্সটা কিসের জন্য ব্যয় হচ্ছে? আমাদের যে এমজি কস থিটা, যেটা এই সি থেকে এই বরাবর, এই লাইন বরাবর যেটা কাজ করছিল, এই এমজি সাইন কস থিটাটা এই সুতা, বা এখানে যে এই দিক বরাবর যে ফোর্স আছে, এখানে তো সুতা না, এখানে যে পার্টিকেল গুলো ইন্টার অ্যাটমিক যে বন্ড, এটাই এখানে কাজ করছে। তো এটা দিয়ে ব্যালেন্সড হবে আর কি, মানে এদিকে যে টান আছে ওইটা দিয়ে এই ফোর্সটা ব্যালেন্সড হয়ে গেল। তাহলে এটা দিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা নাই, এমজি কস থিটা নিয়ে আমরা কিছু বলবো না। আর এমজি সাইন থিটা যেটা, এমজি সাইন থিটা এই বরাবর, মানে এর সাথে পারপেন্ডিকুলারলি এদিকে কাজ করছে, যেটা কিনা ওই কম্পাউন্ড পেন্ডুলামটাকে আগের অবস্থায়, মানে আগের ইকুইলিব্রিয়াম পজিশনে নিয়ে আসতে চাচ্ছে। তাহলে ইকুইলিব্রিয়ামে নিয়ে আসার জন্য যে ফোর্সের কম্পোনেন্ট যেটা, সেই ফোর্সের কম্পোনেন্টের ভ্যালু হলো এমজি সাইন থিটা। বুঝছো তো? এটা ইকুইলিব্রিয়াম পজিশন পর্যন্ত নিয়ে আসার জন্য যে ফোর্সের কম্পোনেন্ট, সেটা হচ্ছে এমজি সাইন থিটা। এখন এই এমজি সাইন থিটার কোন পজিশনে কাজ করছে? এটা কাজ করছে হলো আমাদের এই সেন্টার অফ গ্র্যাভিটি পজিশনে, যেটা সেন্টার অফ বা পয়েন্ট অফ সাসপেনশন থেকে এল দূরে আছে। এলটা কি? এলটা হচ্ছে আমাদের কম্পাউন্ড পেন্ডুলামের লেন্থ। আবারও বলছি, এই এলটা কম্পাউন্ড পেন্ডুলামের লেন্থ, যেটা পয়েন্ট অফ সাসপেনশন থেকে সেন্টার অফ গ্র্যাভিটির দূরত্ব। এটা বারবারও বলছি কারণ এখানে কনফিউশন হতেই পারে, এই লেন্থ মানে একদম টোটাল এই মাথা ওই মাথা পর্যন্ত দূরত্ব কিনা। না, এটা কম্পাউন্ড পেন্ডুলামের জন্য এটা এই মাথা ওই মাথা পর্যন্ত দূরত্ব না। তো এই যদি আমাদের লেন্থ হয়, তাহলে এই এই সেন্টার অফ সাসপেনশন যেটা, এটাই কিন্তু আমাদের ঘূর্ণন অক্ষ বা তোমার রোটেশনাল অ্যাক্সিস, রোটেশন অ্যাক্সিস। তো এই রোটেশন অ্যাক্সিস থেকে এল দূরে এই ফোর্সটা কাজ করছে। তাহলে এখানে টর্কের ভ্যালুটা কেউ কি ক্যালকুলেট করতে পারবা?
এতখানি ফোর্স mgl মানে mg sin থিটা, এটা এখান থেকে এল দূরে কাজ করছে এর সাথে পারপেন্ডিকুলারলি, তাহলে এখানে টর্ক কত হবে? কে একজন বলো। টাউ ইকুয়ালস টু rf sin থিটা। আমি কিন্তু ক্লু দিয়ে দিয়েছি। তোমরা কি কথা শুনছো নাকি আমি একই কথা বলছি? হ্যাঁ, কি হবে বলো? mgl sin theta। হ্যাঁ, mgl sin থিটা, এই তো, দারুণ। তো mgl sin থিটা কেন হবে? কারণ হলো এখানে ফোর্সের ভ্যালু হলো mg sin থিটা এবং তার দূরত্ব হচ্ছে এল। আমরা জানি যে টর্ক সমান হলো বল গুণিত দূরত্ব, মানে বল এবং আসলে সরণ, আমার দূরত্ব বলে এটা কথাটা ভুল হবে, বল এবং সরণের ভেক্টর গুণফল। তো সেই ভেক্টর গুণফল থেকে আসছে হলো mgl sin থিটা। sin থিটা আসছে ভেক্টর গুণফলের জন্য। যাক, তো টর্কের ভ্যালুটা আমরা তাহলে বুঝতে পারলাম যে এটা যে ভ্যালু হবে, টর্কের যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে mgl sin থিটা হবে, mgl sin থিটা। আর এই তাহলে এই টর্কটা কার দ্বারা ব্যালেন্স হবে? এটা এই টর্কটা যখন এখানে কাজ করছে, এটা এখানে একটা একটা রোটেশন তৈরি করবে, এই অ্যাক্সিসের রেসপেক্টে একটা রোটেশন এখানে তৈরি করবে। তো এই রোটেশন তৈরি হলে আমাদের এখানে তাহলে এর অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন থাকবে। এটার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন যদি হয় ডি ওমেগা বাই ডিটি, মানে এটা রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি হয় ডি ওমেগা বাই ডিটি, ওমেগা হচ্ছে এর অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা তোমরা জানো। তাহলে আমরা এটার যে এখানে যে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন যেটা, এটা আমরা ডি ওমেগা বাই ডিটি লিখতে পারি, তাই না? তো আইটা কি ছিল? আইটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া। আমরা আরেকটু আগে যাই, আমরা যেখানে লিখলাম একটু আগে ওই পজিশন আমরা একটু যাই। এই যে এফ, এই এফ এর জন্য আমরা আবার কি লিখতে পারি? ধরো এফ ইকুয়ালস টু আমাদের সরি, এফ ইকুয়ালস টু কি লিখি? এম এ, তাই না? এটা হচ্ছে আমাদের রোটেশনাল, সরি, এটা লিনিয়ার মোশনের জন্য এটা এম এ। কিন্তু এটা যদি আমরা রোটেশনাল মোশনের জন্য লিখি তাহলে কি লিখবো? আই আলফা, তাই না? তোমাদের ফোনগুলো একটু সাইলেন্ট রাখো। আচ্ছা, তাহলে আমাদের এফ ইকুয়ালস টু, তাহলে এখানে রোটেশনাল মোশনের জন্য লিখবো আই আলফা। এই আই আলফা মানে হলো আই টাইমস কি হবে? কে বলো? ডি ওমেগা বাই রেট ডি। অফ ডি ওমেগা ওমেগা বাই ডিটি, এই তো। তাহলে আই টাইমস ডি ওমেগা বাই ডিটি, এটা এটা বুঝতে পারলে কিনা? কারণ আলফা মানে হলো ডি ওমেগা বাই ডিটি, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এই একই টাইপের ইকুয়েশন আমরা লিখবো হলো এই রোটেশনাল মোশনের জন্য, যেটাকে আমরা বলছি টর্ক। এটাকে আমরা একটু লিখতেই পারি এইভাবে, টর্ক টাউ ইকুয়ালস টু আই আলফা ইকুয়ালস টু আই ডি ওমেগা বাই ডিটি। তাহলে বুঝতে পারছো আমরা এখানে তাহলে টর্ককে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমাদের যেটা রিস্টোরিং টর্ক, আমরা এই টর্কটাকে বলবো রিস্টোরিং টর্ক। এখানে যে টর্কটা তৈরি হলো, যেটা কিনা একে আগের অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই টর্কটার নাম হলো রিস্টোরিং টর্ক। তাহলে এই রিস্টোরিং টর্কটা কত? আমরা বলছি হলো এটার এই mgl sin থিটা। তো এই mgl sin থিটা এটা কার সাথে ব্যালেন্সড হবে? এটা ব্যালেন্সড হবে হলো এখানে যে পরিমাণ টর্ক তৈরি করছে আর কি, মানে এটা তোমার এখানে ওই গ্র্যাভিটির জন্য এটা অ্যাপ্লাই হচ্ছে, আর এখানে যেটা তৈরি হচ্ছে সেটা তো একই সমান সমান হবে। সিএম কিছু বলছো নাকি? আচ্ছা তাহলে রিস্টোরিং হ্যাঁ বলো। রিস্টোরিং কেন নাম হলো? রিস্টোরিং নাম হলো এই কারণে এটা রিস্টোর করছে, তাই এটার ইকুইলিব্রিয়াম পজিশন রিস্টোর করছে। আমরা রিস্টোর করি না যে রিস্টোর ফ্যাক্টরি সেটিংস, এটা করো তোমরা ফোনে। হ্যাঁ, সেটা কি কি হয়? এটা হচ্ছে ফ্যাক্টরিতে যে সেটিংসটা প্রথমে দিয়ে তোমাকে পাঠাই, যদি কোনো চেঞ্জ হয়, মানে ভুলবশত যদি কিছু চেঞ্জ করে ফেলো, ওই রিস্টোর সেটিংস করলে পরে আমরা আগের সেটিংসটা ফিরে পাই, তাই না? ওই একই কথা এখানে। আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন হলো এটা, মানে এরকম ভাবে আহ এই লাইন বরাবর থাকবে একদম পৃথিবীর কেন্দ্র, এর সেন্টার অফ সাসপেনশন বা পয়েন্ট অফ সাসপেনশন আর একটা সেন্টার অফ গ্র্যাভিটি, এই তিনটাই একই লাইনে থাকবে। এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন। যদি কোনোভাবে চেঞ্জ করে এটা সেন্টার অফ গ্র্যাভিটি চেঞ্জ করে ফেলো, এটা যদি একটু নিয়ে আসো এদিকে, মানে এটা সরিয়ে নাও, তাহলে এটা হচ্ছে আমাদের কোনো একটা চেঞ্জ হলো, এই চেঞ্জটা আবার আগের অবস্থায় ফিরে যেতে চাইবে। এই মানে চাচ্ছে এটা হচ্ছে তার রিস্টোর হতে যাচ্ছে। এই রিস্টোর করবে কে? একটা ফোর্স দরকার বা একটা টর্ক দরকার। এই টর্কটাই হচ্ছে আমাদের এই mgl sin থিটা। তো এটা কখন থাকবে? যদি এখানে গ্র্যাভিটি থাকে তাহলে থাকবে, গ্র্যাভিটি না থাকলে কিন্তু আবার এটা তুমি পাবো না, কারণ জি জিরো হয়ে যাবে। বুঝছো? এটা আগের অবস্থায় ফিরে যাবে কখন? যখন এখানে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে আছে, তখন এই কথাটা সত্য।
কিন্তু তুমি যদি একে নিয়ে যে স্পেসে ছেড়ে দাও, ও যেভাবে রাখবা সেভাবে থেকে যাবে, কারণ এখানে কোনো রিস্টোরিং টর্ক তৈরি হবে না, জি নাই যেহেতু, সেই কারণে। তো যাক, তাহলে আমাদের যে রিস্টোরিং টর্ক এটা কিভাবে কোন কাজে ব্যয় হবে? আমাদের ব্যয় হবে হলো এটাতে আমাদের এই এখানে যে আমরা অ্যাঙ্গুলার যে ইয়েটা আছে, তোমার যে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন যেটা আছে, এটা এই অ্যাক্সিলারেশন তৈরি করতে এখানে ব্যয় হবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি হলো আই ডি ওমেগা বাই ডিটি। তো আই ডি ওমেগা বাই ডিটি এটাও টর্ক, এটাও টর্ক, আমরা এটা সমান করলাম এভাবে। এখন এই সাইন থিটা যেটা, এই সাইন থিটাটা হয় খুব বেশি না, আমরা এটাকে যে ডিসপ্লেসমেন্ট যেটা করি, এই থিটার ভ্যালুটা খুব বেশি আমরা করি না, সাধারণত 4 ডিগ্রির নিচেই করি। তো যদি 4 ডিগ্রির নিচে যদি আমরা করি, তাহলে আমরা লিখতে পারি হলো এই এমজিএল থিটা। আমাদের যে সাইন থিটা আর থিটা এটা একই হয় যদি এই অ্যাঙ্গেলটা 4 ডিগ্রির নিচে হয়। এটা খেয়াল করে দেখবা যে 4 ডিগ্রির নিচে হলে পরে যত ভ্যালু হয় আমাদের এটা, মানে তোমার ইয়াতে হিসাব করলে পরে আমাদের এই ভ্যালুটা খুব একটা বেশি চেঞ্জ হয় না, সাইন থিটা থিটার ভ্যালু একই চলে আসে। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের বিষয় আর কি। এও আছে এখানে আরেকটা ব্যাপার আছে, এখন 4 ডিগ্রি মানে কি? আমরা কি এখানে 4 ডিগ্রি, এই এটা থিটার ভ্যালু 4, এখানে কি 4ই বসাবো নাকি অন্য কিছু বসাবো? ধরো আমরা এখানে বললাম যে থিটা হচ্ছে স্মল, যেটা কিনা 4 ডিগ্রির নিচে। তোমরা সিম্পল পেন্ডুলামের জন্য একই কন্ডিশন পড়ে আসছো, তাহলে আমরা সাইন 4 ডিগ্রি আর এটা লিখাও যা, আর এখানে 4 লিখাও তা, এটা বিষয়টা কি এরকমই? না স্যার, হ্যাঁ, এটা রেডিয়ান এরকম। মান দেওয়া লাগবে এটা। এটা হচ্ছে রেডিয়ানে নিতে হবে অবশ্যই। এটা আমরা যদি এখানেও 4 ডিগ্রি বসাই আর এখানেও যদি আমরা এখানে 4ই লিখি, দুইটা কিন্তু একই হলো না। এটা হলো আসলে রেডিয়ান তোমার অ্যাঙ্গেলে নিতে হবে। তাহলে তুমি যদি সাইন 4 ডিগ্রি এখানে ক্যালকুলেট করো, তাহলে তোমার ক্যালকুলেটরে ডিগ্রি মোডে যদি থাকে তাহলে এখানে ওই সাইন 4 লিখবা। আর যদি রেডিয়ান মোডে থাকে তাহলে এখানে ওই 4 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করলে যা হয় তাই এখানে বসাতে হবে। বুঝছো কি? এখানে একটু বিষয় আছে, একটু খেয়াল করবা, আজকে এটা দেখবা যে ক্যালকুলেটরে যদি তোমার ডিগ্রি মোডে থাকে তাহলে এখানে এটাকে ডিগ্রিতে নিলে মানে 4 ডিগ্রিতে, মানে সাইন 4 ডিগ্রি যা ভ্যালু হয়, এই থিটাকে রেডিয়ানে নিলে পরে একই ভ্যালু পাবা। আর আরেকটা কাজ করা যাবে, তুমি ক্যালকুলেটরকে আগে রেডিয়ান মোডে নাও, তারপর রেডিয়ান মোডে নিয়ে 4 কে রেডিয়ানে কনভার্ট করো, যা হবে ওই ভ্যালুটা যদি সাইনের এখানে বসাও তাহলে যা পাবো ওটা বসানোর আগেও ওই একই ভ্যালুই থাকবে। এই হচ্ছে আমাদের বিষয়টা, মানে হলো আমাদের থিটাটা এখানে রেডিয়ানে থাকবে, এটা আমাদের মেইন বিষয়। কারণ হলো ডিগ্রিটা আমাদের এমকে সিস্টেমের ইউনিট না, আমাদের এমকে সিস্টেমের ইউনিট হলো রেডিয়ান। তো যাক, তাহলে আমরা এটা একটু ক্লিয়ার করলাম এখানে। আমাদের তাহলে এখন এই আইটাকে এবার পাঠিয়ে দাও, তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি ডি ওমেগা বাই ডিটি এমজিএল থিটা বাই আই। তো এমজিএল থিটা বাই আই, তার এগুলো এই তিনটা জিনিসকে এখানে দেখো, এম জি এল এবং আই, এগুলো সবগুলো হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট কম্পাউন্ড পেন্ডুলামের জন্য নির্দিষ্ট। তাহলে এটা ফিক্সড ভ্যালু, এটা কনস্ট্যান্ট, তাহলে আমরা এটাকে একটা কনস্ট্যান্ট লিখতে পারি, সেটাকে আমরা লিখলাম এখানে ওমেগা স্কোয়ার। ও আচ্ছা, এখানে ওমেগা বলতে আবার এখানে অন্য ওমেগা মনে করবো হয়তো, এটা এই ওমেগা মানে কিন্তু এটার ইয়া না, তোমার কি বল এটাকে আমরা যে অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা বলছিলাম। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, বলো, এটা সমস্যা নেই। এই ওমেগাটা এখানে একটা কনস্ট্যান্ট, এখানে আমাদের এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর এটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট এখানে হচ্ছে আর কি। তো এটাকে আমাদের মিউ বলাই বেশি ভালো, আমরা এটাকে মিউই বলি, কনস্ট্যান্টটা চেঞ্জ করি, এটাকে আমরা মিউ বলি, তাহলে এর সাথে আর কোনো কন্ট্রাডিকশন থাকবে না। আচ্ছা যাক, তাহলে আমাদের মিউটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটা একটা নির্দিষ্ট কম্পাউন্ড পেন্ডুলামের জন্য একটা নির্দিষ্ট কম্পাউন্ড পেন্ডুলাম যদি চেঞ্জ হয় তাহলে এটার মিউ এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে, কারণ কম্পাউন্ড পেন্ডুলাম চেঞ্জ হলে এটার এম চেঞ্জ হতে পারে, জি এটাও, এটা হচ্ছে তোমার ওই স্থানের সাথে সম্পর্কিত, স্থান চেঞ্জ হলে পরে এটার ভ্যালু চেঞ্জ হবে। আর আরেকটা ব্যাপার হলো কম্পাউন্ড পেন্ডুলামে যদি ভর চেঞ্জ না করো, এটা যদি শেপ চেঞ্জ হয় তারপরেও এই মিউ এর ভ্যালুটা চেঞ্জ হবে, কারণ এই যে আই এবং এল, এই দুইটা জিনিস আমাদের এর মানে আকারের সাথে, আকৃতির সাথে সম্পর্কিত। আকৃতি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এলও চেঞ্জ হবে, আইও চেঞ্জ হবে। আই চেঞ্জ হবে কারণ হলো এর যে ভরের যে ডিস্ট্রিবিউশন ছিল এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের আগের যেটা দেখো যে এই যে ভরের যে ডিস্ট্রিবিউশন গুলো আছে এটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আই এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে আর গুলো হচ্ছে আমাদের এই ডিস্ট্রিবিউশনের সাথে রিলেটেড। এমটা ফিক্সড, কিন্তু এই আর গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আর চেঞ্জ হওয়ার কারণে এটা আই এর ভ্যালু চেঞ্জ হবে। আর আরেকটা হলো এর যে এল যেটা আছে, এল হচ্ছে আমাদের এর পয়েন্ট অফ সাসপেনশন থেকে সেন্টার অফ গ্র্যাভিটির দূরত্ব। তো যদি এর শেপ চেঞ্জ করে তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি পজিশনে শিফট হবে অথবা মানে চেঞ্জ হয়ে যাবে আর কি। এই কারণে এল এবং আই যেটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, আমাদের তাহলে এই হচ্ছে আমাদের একটা ইকুয়েশন।
তো এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো তোমরা এর আগেও পড়বা, ম্যাথমেটিক্স তোমরা পড়েছো আর কি। তো এটা এটা আমরা ইয়েতে তোমার যে ইন্টারমিডিয়েটে এটা পড়েছো। এটা হচ্ছে আমাদের মূলত একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। এই ইকুয়েশনটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। এখন যে সিম্পল হারমোনিক মোশন যেটা আমরা এখানে বলছি, এই মিউ স্কোয়ার, এটা এটা আমরা লিখেছি হলো mgl বাই আই, একটা কনস্ট্যান্ট। তো এই মিউ স্কোয়ারটা এই পাশে দিয়ে দাও, তাহলে mgl বাই আই। এখানে যেটা আছে এই মিউ কে আমরা লিখতে পারি হলো 2 পাই বাই টি। মিউ এর ভ্যালু হলো 2 পাই বাই টি, যেটা কিনা এর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। মিউ হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এটা যে কোনো ওয়েভের জন্য প্রযোজ্য। যে কোনো ওয়েভের জন্য আমরা এরকম একটা ইকুয়েশন লিখতে পারি। ওই ইকুয়েশনে আমাদের এখানে রেট অফ চেঞ্জ অফ এরকম ভেলোসিটি বা এরকম একটা টার্ম এখানে থাকবে। বা এখানে আরেকটু যদি তুমি ডিসপ্লেসমেন্টের কথা যদি বলো, তাহলে রেট অফ চেঞ্জ অফ মানে ডিসপ্লেসমেন্টের ডাবল ডেরিভেটিভ এখানে আর কি। আর এইভাবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, মানে সহজে বলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এখানে থাকবে ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট টাইমস ওই এক্স। এরকম জাতীয় প্যারামিটার ইকুয়েশন আমরা ডিরাইভ করতে পারি যে কোনো ওয়েভের জন্য। তো সেখান থেকে আমরা যেটা পাই এর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওই মিউ সমান লিখতে পারি 2 পাই বাই টি, মানে প্রতি সেকেন্ডে কতখানি কৌণিক সরণ হচ্ছে, যেটাকে আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটিও বলতে পারো। তো যাই হোক, আমরা এটা আর এটাকে আচ্ছা আলাদা স্যার, করে মিউ বলেছি, কিন্তু আসলে এটাও অ্যাঙ্গুলার স্যার ভেলোসিটি, এটাও এক ধরনের অ্যাঙ্গুলার ভেলোসিটি। হ্যাঁ ধ্রুব, কিছু বলবা? হ্যাঁ স্যার, মানে এখানে তো আপনি যে ইকুয়েশন থেকে ওমেগা কে বাদ দিয়ে মিউ দিলেন, তো হুম। এইখানে আবার মিউ সমান ওমেগা সমান তো আমরা জানি যে 2 পাই বাই টি, তাহলে আবার এখানে আবার মিউ সমান 2 পাই বাই টি এটা বসাইছেন। হ্যাঁ, এটা এটা বসিয়েছি। এটার কারণ হলো আমাদের এই যে এটা, এটাও কিন্তু একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটাও অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, বুঝছো? এখানে মিউ যেটা লিখেছি এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি, এখানে বলেছি আমরা ওমেগা 1 ওমেগা 2 বলতে পারি না, ওইরকম। এটাও অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটাও অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো এটা হচ্ছে আমাদের একটা ফিক্সড একটা ভ্যালু, এটা একটা কম্পাউন্ড পেন্ডুলামের জন্য ফিক্সড। কিন্তু এই ওমেগাটা এখানে তোমার ভ্যারি করবে, এটা একটা ভ্যারিয়েবল, এটা যে কোনো ভ্যালু এখানে হতে পারে, যাতে করে এই ইকুয়েশনটা তোমার স্যাটিসফাই করে। কিন্তু এই ভ্যালুটা কিন্তু যে কোনো ভ্যালু হতে পারবে না, এটা একটা ফিক্সড একটা ভ্যালু। এটাকে আলাদা করার জন্য আমরা একে মিউ বলেছি, কিন্তু মিউটা একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এটাকে আমরা বলতেই পারি এখানে অ্যাঙ্গুলার, সরি, এটাকে আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এভাবে বলতেই পারি আর কি। বুঝতে পারলে? যেটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি। কিন্তু এখানে এটা কনস্ট্যান্ট, কারণ হলো একটা কম্পাউন্ড পেন্ডুলামের জন্য এই ভ্যালুগুলো ফিক্সড। কারণ এই যে এই পজিশনে দেখো এম জি এল বাই আই, এগুলো সবগুলো কিন্তু একটা কম্পাউন্ড পেন্ডুলামের জন্য ফিক্সড। এই কারণে এটাকে আলাদা করা হলো। তো এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির যে ভ্যালু, এটা আমরা যেটা জানি যে 2 পাই বাই টি, এটা সমান এটা, তাহলে মিউ এর ভ্যালু আমরা এখানে লিখতে পারলাম। তুমি কি বুঝতে পারলে এটা এখন, ধ্রুব? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখান থেকে টি এর ভ্যালুটা ক্যালকুলেট করো। তাহলে টি ইকুয়ালস টু 2 পাই রুট অফ আই বাই এম জি এল। এটাকে একটু রিঅ্যারেঞ্জ করো, এটাকে সব প্রথমে ঘুরিয়ে নাও, তাহলে টি বাই 2 পাই হয় ইকুয়ালস টু আই বাই এম জি এল। এই 2 পাইটা এদিকে দিয়ে দিলে টি ইকুয়ালস টু 2 পাই রুট অফ আই বাই এম জি এল। এটা হচ্ছে, তো এই হচ্ছে আমাদের টাইম পিরিয়ডের যে ইকুয়েশনটা আমরা বললাম যেটা আমরা ডিরাইভ করব। তো আমরা এটাই ডিরাইভ করলাম, যেটা একদম প্রথমে বলেছিলাম। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো, অবশ্যই। ওই যে ওখানে স্যার -mgl sin θ, মাইনাসটা কেন দিলেন স্যার? এই যে উপরে স্যার, একটু উপরে, এই যে স্যার এখানে। এই মাইনাসটা হচ্ছে রিস্টোরিং টর্ক বলে। তোমার এখানে এটা যেদিকে হয় এটা তার অপোজিট ডিরেকশনে হয়। আমরা যে তোমার সিম্পল হারমোনিক মোশন বা সরল সন্ধিত স্পন্দন, এটার সংজ্ঞাটা কি ছিল? যে এর যে ত্বরণ হবে এটা এর সরণের বিপরীত এবং সমানুপাতিক, তাই না? সরণের সমানুপাতিক এবং সেটা সর্বদা সাম্য অবস্থা অভিমুখী হয়। তো এটার থিটা যেদিকে হবে ওমেগা তার অপোজিট ডিরেকশনে কাজ করবে, তাই না? এই অপোজিট ডিরেকশনটা বোঝানোর জন্য আমরা একটা মাইনাস দিই এখানে। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দনের একটা বৈশিষ্ট্য বা সিম্পল সরল সন্ধিত স্পন্দন, মানে আমরা এখানে ইংরেজিতে এটাকে বলছি সিম্পল হারমোনিক মোশন। তো এই সিম্পল হারমোনিক মোশনে একটা প্রপার্টি হলো যে এটার তোমার এই ডিসপ্লেসমেন্ট আর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন এটা অপোজিট ডিরেকশনে হতে হবে। তো এই ডিসপ্লেসমেন্টের জায়গায় এখানে থিটা আছে, যেটা আমরা বলি এটাকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। লিনিয়ারের জন্য আমরা এক্স বলতাম, এখন অ্যাঙ্গুলার জন্য আমরা থিটা বলছি। তো যাই হোক, তাহলে আমরা টি এর ভ্যালু এটা এভাবে আসছে। আমরা যেটা আগেও আহ, এটা নিয়ে আমরা কাজ করেছি, কিন্তু আমাদের উপায় ছিল না কাজ না করে এটা নিয়ে, কারণ আমাদের এটা দরকার ছিল, কিন্তু আমাদের এই ডিরাইভেশনটা এখন আসলো আর কি। যাই হোক, তো এটা একটু পড়বা।
একসাথে পড়লে পরে আমাদের এই জিনিসগুলো একটু সহজ হয়ে যাবে। এখন বিষয় হলো যে এই টি ইকুয়ালস টু পাই রুট ওভার আই বাই এম জি এল, ভালো কথা। আমরা এখান থেকে কি জানতে চাই? এটার জি এর ভ্যালুটা জানতে চাই, ওই স্থানের অভিকর্ষ ত্বরণ কত এটা আমরা জানতে চাই। তো টি এর ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারবো, এটা কতবার অসিলেট করলো। হয়তো 20 বারের জন্য তুমি ধরো যে 20 সেকেন্ড সময় নিলো, তাহলে একটা অসিলেশনের জন্য তোমার 1 সেকেন্ড করে, এরকম আমরা করতে পারি। এটা এভারেজ করে একটা টি এর ভ্যালুটা বের করে ফেলতে পারি পরীক্ষা করে। টু পাই একটা কনস্ট্যান্ট, এম এটাকে দাঁড়িয়ে মেপে আমরা এর ভরটা মাপতে পারি। এখন বাকি থাকলো হলো আই এবং এই এল। আই এবং এল যদি আমরা জানতে পারি তাহলে আমাদের টি এর ভ্যালুটা আমরা মানে জি এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে পারবো। তো এই আই এবং এল এর ভ্যালুটা আমরা তাহলে কি করে বের করতে পারি? এটার জন্য আমাদের এখন লাগবে হলো প্যারালাল অ্যাক্সিস থিওরেম, তোমার জড়তার ভ্রামকের সমান্তরাল অক্ষ উপপাদ্য। এটা কি তোমরা পড়েছো? ইন্টারমিডিয়েট ছিল স্যার, বাট হ্যাঁ, ভুলে ইন্টারমিডিয়েটে গেছি। ছিল। এটা এটা ভুলে গেলে তো আবার আমাকে আবারও ওটার ফিগার অ্যাড করতে হবে। যাই হোক, সমস্যা নেই, ভুলতেই পারো। আমরা সবকিছু যে মনে থাকবে এমন না। প্যারালাল অ্যাক্সিস থিওরেম, তোমাদের কি এরপরে ক্লাস আছে? হ্যাঁ স্যার, ক্লাস হ্যাঁ আছে। স্যার, স্যার 12টায় আছে একটা। 12টায় আছে, তাহলে তো আজকে এটা শেষ হলো না। যতখানি পারা যায় দেখি কতখানি হয়। আমার তো আজকে এটা শেষ করে সামনের দিন চ্যাপ্টার শেষ করে দেওয়ার কথা ছিল। যাই হোক, না হলে কি করার। আচ্ছা, আমরা ছবি যেটা অ্যাড করলাম এই ছবিটা একটু খেয়াল করো। আমাদের যে কোনো একটা আরবিটারি শেপের একটা বডি এটা আমরা নিয়েছি, এবং এটাতে তোমার সেন্টার অফ গ্র্যাভিটি, এটাতে কোনটা দিয়েছে দাঁড়াও একটু দেখি। ছবি তো নিলাম, নেটের ছবিগুলো সবসময় অ্যাকুরেট হয় না, এটা একটা প্রবলেম। যাই হোক, এই যে ও যেটা এটাকে ধরেছে সেন্টার অফ গ্র্যাভিটি। তো আবারও বলছি, আমাদের এটা হচ্ছে যে কোনো একটা আরবিট্রারি শেপের একটা বডি। এই আরবিট্রারি শেপের বডির মধ্যে ও হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, আর ও প্রাইম বা ও ড্যাশ, মানে প্রাইম মানে তো জানি, তাই ও ড্যাশটা হচ্ছে আমাদের মূলত আরবিট্রারি অন্য যে কোনো একটা পয়েন্ট আর কি। সেন্টার অফ গ্র্যাভিটি ছাড়া অন্য যে কোনো একটা পয়েন্ট হলো ও প্রাইম। তো এই ও প্রাইমের রেসপেক্টে এর যে জড়তার ভ্রামক হবে, এটা হচ্ছে ওই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে, মানে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যেটা আমরা একটা অ্যাক্সিস কল্পনা করি যেটা এ অ্যাক্সিসের রেসপেক্টে প্যারালাল, তাহলে ওই অ্যাক্সিসের রেসপেক্টে এর জড়তার ভ্রামক যোগ সম্পূর্ণ বস্তুটার ভর গণিত ওই দুটো অক্ষরের মধ্যকার লম্ব দূরত্বের স্কোয়ারের গুণফল, এটাকে আমরা বলি এর প্যারালাল অ্যাক্সিস থিওরেম। আবারও বলছি, আমরা যে কোনো একটা পয়েন্ট এখানে নিয়েছি ও প্রাইম, আর এটার সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে ও। তো এই সেন্টার অফ গ্র্যাভিটির পাশে যে ও প্রাইম যে পয়েন্টটা, এই ও প্রাইমে যদি একটা যে কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে যদি আমরা জড়তার ভ্রামক ক্যালকুলেট করতে চাই, তো এর জড়তার ভ্রামক হবে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে গমনকারী কোনো একটা অক্ষের রেসপেক্টে এর জড়তার ভ্রামক, যেটা এখানে আইজেড, যোগ এই সম্পূর্ণ বস্তুটার ভর যেটা হচ্ছে এম, গণিত ওই দুটো মধ্যকার অক্ষের, মানে অক্ষের মধ্যকার যে দূরত্ব, এই দূরত্বের বর্গের গুণফল, এটাই। তাহলে এর রেসপেক্টে যে জড়তার ভ্রামক সেটা যদি হয় আইজেড, আইজেড প্রাইম, তাহলে আইজেড প্রাইম সমান হলো এটার সাপেক্ষে জড়তার ভ্রামক যেটা হচ্ছে আইজেড যোগ সম্পূর্ণ ভর হলো এম, তাহলে এম গণিত এটা দুটো মধ্যকার দূরত্বের স্কোয়ার। এখন কি মনে পড়ছে এই অক্ষরের মানে সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি ছিল? জি স্যার। আমাদের জি এক্সপ্রেশনটা স্যার। মনে করতে হবে, আমাদের এটা টোটাল ডেরিভেশন আমাদের এখানে দরকার নাই। আমরা শুধু এক্সপ্রেশনটা এখানে ব্যবহার করব। সমান্তরাল অক্ষ উপপাদ্য যেটা ছিল যে আমাদের এখানে যে কোনো একটা অক্ষের রেসপেক্টে যদি আমরা জড়তার ভ্রামক জানতে চাই, এটাকে আমরা ওই বস্তুর মধ্যকার যে আহ অভিকর্ষ ক্ষেত্র যেটা আছে, সেন্টার অফ গ্র্যাভিটি যেটা আছে, সেই সেন্টার অফ গ্র্যাভিটির
দিয়ে গমনকারী কোন একটা অক্ষের রেসপেক্টে জড়তার ভ্রামকের সাথে এটাকে আমরা রিলেট করতে পারি। এটা রিলেশনটা হচ্ছে এই, এটা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে গমনকারী অক্ষের রেসপেক্টে জড়তার ভ্রামক। এটা হচ্ছে যে অক্ষের সাপেক্ষে আমরা তুলনা, সরি, এটা হচ্ছে যে অক্ষ থেকে আমরা ক্যালকুলেট করব সেই অক্ষের রেসপেক্টে জড়তার ভ্রামক। এটা সমান হলো সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে গমনকারী অক্ষের রেসপেক্টে জড়তার ভ্রামক যোগ এটার ভর গণিত এই দুটো অক্ষের মধ্যকার দূরত্বের বর্গ। এই হচ্ছে আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তো এই প্যারালাল অ্যাক্সিস থিওরেম যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এটাকে এই যে যেটা আমরা এখানে বলছিলাম যে সেন্টার অফ গ্র্যাভিটি জি, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি জি দিয়ে আমরা এর সাপেক্ষে যদি একটা অক্ষ কল্পনা করি, ধরো এখানে একটা অক্ষ আমাদের অলরেডি আছে, এই একটা অক্ষ এখানে আছে যেটা কিনা সাসপেনশন পয়েন্ট থেকে আমরা ধরেছি, যার রেসপেক্টে এটা ঘুরছিল। তো একই রকম এর সাথে প্যারালাল আর একটা অক্ষ আমরা এই সেন্টার অফ গ্র্যাভিটিতে কল্পনা করতে পারি। সেন্টার অফ গ্র্যাভিটিতে অক্ষটা যদি কল্পনা করি তাহলে এর যে জড়তার ভ্রামক হয়, এই জড়তার ভ্রামকের আমরা ভ্যালু নিয়েছি আই নট। এই জড়তার ভ্রামকের ভ্যালু আমরা ধরেছি আই নট। তাহলে আমাদের পয়েন্ট অফ সাসপেনশন থেকে যে অক্ষটা গেছে তার রেসপেক্টে জড়তার ভ্রামক হচ্ছে আই। তাহলে আই ইকুয়ালস টু সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে গমনকারী অক্ষর রেসপেক্টে জড়তার ভ্রামক আই নট যোগ সম্পূর্ণ বস্তুটার ভর যেটা কিনা এম গণিত দুইটা অক্ষের মধ্যকার দূরত্ব। দুইটা অক্ষের মধ্যকার দূরত্ব কত ছিল? এটার থেকে এটা যে দূরত্ব সেটা আমরা ধরেছি আগে এল, যেটা কিনা আগে বলেছি পয়েন্ট অফ সাসপেনশন থেকে সেন্টার অফ গ্র্যাভিটির দূরত্ব এল। তাহলে দুটো অক্ষের মধ্যকার দূরত্ব এল হচ্ছে এখানেও, তাহলে ওই এল এর স্কোয়ার। তাহলে এটা আমরা সেন্টার প্যারালাল অ্যাক্সিস থিওরেম থেকে এটা পাচ্ছি। এটুকু বুঝতে পারছো কিনা তোমরা? প্যারালাল অ্যাক্সিস থিওরেম থেকে আমরা এটা লিখতে পারি। এটা কি বুঝতে পারলে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা পর্যন্ত আমাদের থাক। তোমাদের যেহেতু 12টায় ক্লাস আছে বলছো, আমাদের 12টা বেজে গেল এখনই, তাহলে আমরা এটাকে শেষ করতে পারতাম আর কি। যাক, তো সামনের ক্লাসে ইনশাল্লাহ আবার এখান থেকে শুরু হবে। আমরা আজকে তোমাদের যদি কোশ্চেন না থাকে তাহলে এই পর্যন্ত থাকলো, আমরা এটাকে একটু কালার করে রাখি যাতে বুঝতে পারি সামনের দিন। কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারো নি এরকম, বা আরেকটু বললে ভালো হয়। আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, তোমরা এখন যেতে পারো যে কেউ চাইলে, অথবা কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। সম্ভবত নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকো তাহলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।